আমরা পূর্ববর্তী ক্লাসে ফটোইলেকট্রিক এফেক্টের অবজারভেশন নিয়ে আলোচনা করেছি। সেই অবজারভেশনগুলো যদি আমরা সামারাইজ করি তাহলেই সেগুলো লজ অফ ফটোইলেকট্রিক এফেক্ট হয়ে যায় বা ফটোইলেকট্রিক এফেক্টের সূত্রাবলী হয়ে যায়। আমরা এক এক করে দেখে নিই যে এই অবজারভেশনগুলো সামারাইজ করলে কি দাঁড়ায়। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের বিকিরণের ক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে নিঃসারিত আলোক ইলেকট্রনের সংখ্যা আপতিত বিকিরণের তীব্রতার সমানুপাতিক। এই যে লটা আমরা পেলাম, এই যে স্টেটমেন্টটা আমরা পেলাম, এই স্টেটমেন্ট, এই যে গ্রাফটা রয়েছে, এই যে স্টেটমেন্টটি আমরা পেলাম, এই স্টেটমেন্টটি এই গ্রাফটার স্টেটমেন্ট। আমরা যদি ইন্টেন্সিটিকে বাড়াই তাহলে দেখব ফটো কারেন্টও লিনিয়ারলি বাড়ছে, তার মানে সেটা তীব্রতার সাথে সমানুপাতিক। সেকেন্ড স্টেটমেন্ট হলো যে আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি আপতিত বিকিরণের কম্পাঙ্কের সমানুপাতিক। এটি ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে, কিন্তু আপতিত বিকিরণের তীব্রতার উপর আদৌ নির্ভর করে না। এই যে গ্রাফটি আমরা এখান থেকে দেখেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পর থেকে আমাদের স্টপিং পোটেনশিয়াল দিতে স্টার্ট করতে হচ্ছে, এবং যদি আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সিকে আস্তে আস্তে আরও বাড়াই তাহলে স্টপিং পোটেনশিয়াল লিনিয়ারলি বাড়ছে। যেহেতু স্টপিং পোটেনশিয়াল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন, সেই জন্যে এই স্টেটমেন্টটা আমরা এখান থেকে বলতে পারি যে ইলেকট্রনের গতিশক্তিও আপতিত আলোর ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক। এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে আমরা সূচনা কম্পাঙ্ক বলি। থার্ড স্টেটমেন্ট হলো যে কোনো পদার্থের ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়া ঘটার জন্য একটি ন্যূনতম কম্পাঙ্কের বিকিরণ প্রয়োজন হয়, একে সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলে। আপতিত বিকিরণ যতই তীব্র হোক না কেন, ওর কম্পাঙ্ক সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে কম হলে কোনো আলোক ইলেকট্রন নিঃসারিত হয় না। তো এখান থেকেই, এই গ্রাফটা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই মিউ জিরোটাই হচ্ছে ও থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মিউ জিরোর আগে পর্যন্ত আমাদের কোনো রকম স্টপিং পোটেনশিয়াল দিতে হচ্ছে না, কারণ সেখান থেকে কোনো রকম আলোক ইলেকট্রন এমিশন হচ্ছে না, সেই জন্যে এমনিতেই সার্কিটেতে কারেন্ট ফ্লোটা জিরো পাচ্ছি। কিন্তু এই মিউ জিরো থেকে যেই ইলেকট্রন নিঃসারণটা শুরু হলো, তখন থেকে স্টপিং পোটেনশিয়াল প্রয়োগ করা স্টার্ট করতে হচ্ছে। তার মানেই তাই যে এই কম্পাঙ্ক থেকে ফটো ইলেকট্রন নিঃসারণ স্টার্ট হয়, এর কম কম্পাঙ্ক বা এর কম ফ্রিকোয়েন্সিতে কোনো রকম ফটো ইলেকট্রন নিঃসারণ হয় না। ফোর্থ স্টেটমেন্ট হচ্ছে যে আলোক তড়িৎ নিঃসারণ কার্যত উষ্ণতা নিরপেক্ষ। এটি একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। ফিফথ স্টেটমেন্ট হচ্ছে আলোক তড়িৎ নিঃসারণ একটি তাৎক্ষণিক প্রক্রিয়া। বিকিরণ আপতিত হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন নিঃসারণ শুরু হয়, এটাও একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এখন এই যে কটা লজ আমরা এখান থেকে পড়লাম, এই সমস্ত কটা ল সো-কল্ড ওয়েভ থিওরি অফ লাইট কিন্তু এক্সপ্লেন করতে পারে না। এটা একটা ওয়েভ থিওরির ফেলিওর। তো এই যে ঘটনাটা, এটাকে সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে আইনস্টাইন বললেন এই যে লাইট যেটা এসে পড়ছে কোনো একটা মেটাল সারফেসে, সেটা এক ধরনের এনার্জি প্যাকেট, ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জি প্যাকেট হিসাবে এসে সেই মেটাল সারফেসে আপতিত হচ্ছে। তিনি এই থিওরি দিয়ে এই ঘটনাটার ব্যাখ্যা করলেন। তো আমরা দেখে নিই যে লাইটের এই থিওরিটাকে ফোটন থিওরি বলে। তো আমরা দেখে নিই যে লাইটের ফোটন থিওরিটা কি। লাইটের ফোটন থিওরি হচ্ছে যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি টর্চ, এখান থেকে লাইট বেরোচ্ছে। এখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই লাইটটা অ্যাজ এ রে হিসাবে বেরোচ্ছে, কিন্তু আইনস্টাইন বললেন যে না, এটা এরকম কন্টিনিউয়াস ম্যানারে বেরোয় না। এই এনার্জি, লাইট ইজ এনার্জি, নাও এই যে এনার্জিটা, এটা এরকম কন্টিনিউয়াস ম্যানারে কিন্তু ফ্লো করে না।
এটা এরকম ছোট ছোট এনার্জির পার্টিকেল আর এনার্জির কোয়ান্টা হিসাবে ফ্লো করে, যাকে আমরা ফোটন বলি। এবং সেই প্রত্যেকটা ফোটনের এনার্জি হয় ই ইকুয়াল টু এইচ নিউ। এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু হলো 6.62 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড। নিউ হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট। এবং এই ইকুয়েশনটাকে আমরা যদি এইভাবে লিখি, তাহলে এটাকে এইভাবে লেখা যায় এইচ ইকুয়াল টু সি বাই ল্যামডা। আমরা প্রত্যেকেই এই ইকুয়েশনটা জানি যে ভি ইকুয়াল টু এন ল্যামডা। সেইখান থেকে আমরা নিউটা যেহেতু ফ্রিকোয়েন্সি, সেই জন্য সেটাকে আমরা ওয়েভ লেন্থের ফর্মে স্পিড এবং ল্যামডার ফর্মে লিখতে পারি। এবং যখন ইলেকট্রনের সাথে লাইট ইন্টারঅ্যাক্ট করছে, তখন অ্যাজ এ ফোটন হিসাবে ইন্টারঅ্যাক্ট করছে, সেইটা আমাদেরকে ধরে নিতে হবে। এবং সেই ফোটনের মোমেন্টাম হয় পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। যদিও ফোটনের কোনো রেস্ট মাস থাকে না, তা সত্ত্বেও এর একটি মোমেন্টাম থাকে। সেই মোমেন্টামের ভ্যালু হচ্ছে এইচ বাই ল্যামডা। তো দেখা যাক এই ফোটন থিওরি দিয়ে কিভাবে ফটোইলেকট্রিক এফেক্টকে আমরা এক্সপ্লেন করতে পারি। ফটোইলেকট্রিক এফেক্ট বোঝার আগে যদি আমরা এই সিচুয়েশনটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে ফটোইলেকট্রিক এফেক্ট আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। এখানে দেখা যাচ্ছে যে একজন দাঁড়িয়ে রয়েছে একটা সারফেসের ওপর, বা এটা গ্রাউন্ড লেভেল, এবং সেই গ্রাউন্ড লেভেল থেকে একটা গর্তে একটি এম ভরের বস্তু রয়েছে, এবং সেই গর্তের গভীরতা এইচ। এখন প্রশ্ন হলো যে এই এম ভরের বস্তুকে যদি এই ঠিক সারফেস পর্যন্ত তুলতে হয়, যে কত পরিমাণ গতিশক্তি এই এম ভরের বস্তুকে দিলে এই এম ভরের বস্তুটা ঠিক এই সারফেস পর্যন্ত যায়। ঠিক এই এম ভরের বস্তুটা এই সারফেস পর্যন্ত মিনিমাম পৌঁছতে পারে। তো আমরা জানি যে এম ভরের বস্তুটা যখন এই উচ্চতায় উপরে থাকে, তখন তার যে এনার্জি হয় আর পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, সেটা হয় এম এইচ। এই পরিমাণ শক্তি যদি আমি গতিশক্তি হিসাবে এই এম ভরের বস্তুকে দিই, তাহলে এই এম ভরের বস্তুটি সেই গতিশক্তিকে কাজে লাগিয়ে সেই সারফেস পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু এম ভরের বস্তুটা যখন এই পর্যন্ত পৌঁছবে, আর তার গতিশক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং সেই গতিশক্তিটা তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে এই পর্যন্ত পৌঁছবে, এবং এই পর্যন্ত পৌঁছে এই বস্তুটার গতিশক্তি 0 হয়ে যাবে। এবং যখন এই অবস্থায়, যখন এই বস্তুটা এই সারফেস অবধি পৌঁছয়, তখন আমরা তাকে বলবো যে এই বস্তুটা ফ্রি হলো। যতক্ষণ পর্যন্ত এই বস্তুটা এই সারফেস পর্যন্ত না আসছে, আমরা ততক্ষণ বলবো না যে এই বস্তুটা ফ্রি হয়েছে। তো ঠিক মিনিমাম কতটুকু গতিশক্তি এই বস্তুটিকে দিলে এটি সারফেস পর্যন্ত আসতে পারে, তো সেইটা হচ্ছে যে mgh। মিনিমাম এই পরিমাণ গতিশক্তি যদি এই বস্তুটিকে দেওয়া হয়, তাহলে সেটা সারফেস পর্যন্ত ঠিক পৌঁছে যাবে, এবং এখানে এসে তার গতিশক্তি 0 হয়ে যাবে। এখন যদি এই বস্তুটিকে mgh পরিমাণ শক্তির থেকে যদি আমি তাকে বেশি পরিমাণ শক্তি দিই, তখন কি হবে? তখন যেটা হবে, তখন তাকে যে গতিশক্তি দেওয়া হলো, সেই গতিশক্তি থেকে mgh পরিমাণ শক্তি ইউজ হবে এই লেভেল পর্যন্ত উঠতে। বাকি গতিশক্তি নিয়ে এই বস্তুটা আরো উপরের দিকে উঠে যাবে। তো এই ঘটনাই ঘটে যখন আমরা একটা ইলেকট্রনের ক্ষেত্রে বা একটা মেটাল সারফেস থেকে যখন একটা ইলেকট্রন নির্গত হয়। এখন আমি যদি বলি যে এখানে এই বস্তুটিকে আমি ই পরিমাণ গতিশক্তি দিচ্ছি বা ই পরিমাণ এনার্জি দিচ্ছি, এখন ই পরিমাণ এনার্জি থেকে mgh পরিমাণ এনার্জি ইউজ হচ্ছে এই বস্তুটাকে এই গর্ত থেকে
এই এই গভীরতা থেকে এই সারফেস লেভেলে আনার জন্য, এবং বাকি যদি এনার্জি থাকে তাহলে সেই এনার্জিটা বস্তুর গতিশক্তি হয়ে যায়। এখানে ই হলো এনার্জি, মোট এনার্জি আমি কতটা এই বস্তুটাকে দিচ্ছি। mgh এটা হচ্ছে মিনিমাম এনার্জি এই বস্তুটার জন্য দরকার এই বস্তুটাকে এই গর্ত থেকে বেরোনোর জন্য, এবং ই কে এই পরিমাণ এনার্জি যেটা গর্ত থেকে বেরোনোর পর অবশিষ্ট থাকছে সেইটা বস্তুটার গতিশক্তি হয়ে বস্তুটা বেরিয়ে যায় উপরের দিকে। তাহলে এখানে ইটা হচ্ছে টোটাল এনার্জি। mgh যখন আমি এই সেম জিনিস একটা ইলেকট্রনের ক্ষেত্রে, কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে মেটাল সারফেসে আলোচনা করব, তখন ইটা কি পরিমাণ এনার্জি দেওয়া হচ্ছে, মিনিমাম শক্তি একটা ইলেকট্রনকে ওই মেটাল থেকে বের করে তার সারফেসে আনার জন্য, সেইটা হচ্ছে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করি, যাকে আইনস্টাইন বললেন যে ওয়ার্ক ফাংশন, আর বাকি এনার্জিটা ই কে তার গতিশক্তি হয়ে যাবে। এবার আমরা জানি যে আমরা ফোটন থিওরি থেকে কি জানি, যে একটা ফোটন ওই মেটালের মধ্যে যে ইলেকট্রন রয়েছে তার সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং সেই ফোটনের পুরো এনার্জিটা সেই ইলেকট্রন শোষণ করে। তখন কি হচ্ছে, তাহলে ইলেকট্রন এনার্জি কতটা পাচ্ছে, এইচ মিউ পরিমাণ সেই ফোটনের এনার্জিটাই, এবং ডাব্লু ওয়ার্ক ফাংশন মানে হচ্ছে যে মিনিমাম কতটা এনার্জি দিলে ইলেকট্রনটা ওই মেটাল থেকে সারফেস পর্যন্ত পৌঁছতে পারে, সেটা হচ্ছে ডাব্লু। আর বাকিটা হচ্ছে ই কে ইলেকট্রনটার গতিশক্তি সারফেস পর্যন্ত পৌঁছানোর পর বাকি যদি কোনো এনার্জি অবশিষ্ট থাকে তাহলে সেই এনার্জি নিয়ে ইলেকট্রনটা ওই সারফেস থেকে বেরিয়ে যায়। কিন্তু যদি আমি ইলেকট্রনটা যদি সারফেস পর্যন্ত পৌঁছয় তাহলেই আমি বলবো যে ইলেকট্রনটা ফ্রি হলো, সেক্ষেত্রে ই কেটা হয়ে যাবে 0। তাহলে ডাব্লু পরিমাণ শক্তি যদি আমি ইলেকট্রনটাকে দিই সেই ক্ষেত্রে তার গতিশক্তি সারফেসে পৌঁছানোর পর 0 হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমরা বলবো যে ইলেকট্রনটা ফ্রি হলো, কারণ সে গর্ত থেকে বেরোলো বা সে মেটাল থেকে বেরোলো। তো এই যে ইকুয়েশনটা এটা আমরা লিখেছি, তাহলে আমরা যদি মনে করে নিই যে আমরা এমন একটি ফোটন একে দিলাম, সেই ফোটনটা আমরা এমন একটি ফোটন ইলেকট্রনটাকে দিলাম যে ইলেকট্রনটা ঠিক সেই ফোটনটার এনার্জি ঠিক ওই ডাব্লুর সমান, তখন আমরা কি লিখতে পারি, যদি এমন একটা ফোটন দেয়া হয় যাতে ইলেকট্রনের এনার্জি হয়ে যায়, ইলেকট্রনের গতিশক্তি হয়ে যায় 0 সারফেসে আসার পর, তখন ইলেকট্রনটা ফ্রি হয় বটে, কিন্তু ইলেকট্রনটা ওই সারফেসে এসে ইলেকট্রনের গতিশক্তি 0 হয়ে যায়। এটা যদি 0 হয়ে যায় তখন সেই যে ফোটনটার এনার্জিকে আমি বলি এইচ মিউ 0 ইকুয়াল টু ডাব্লু। তাহলে এই মিনিমাম ফ্রিকোয়েন্সির ফোটনটা দরকার ইলেকট্রনটাকে মুক্ত করার জন্য, ওই মেটাল থেকে ফ্রি করার জন্য এই মিনিমাম ফ্রিকোয়েন্সির একটা ফোটন দরকার, এবং এই মিনিমাম ফ্রিকোয়েন্সিকেই বলা হয় এর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। তাহলে আমি যদি এখন এই ডাব্লু কে এইচ মিউ 0 দিয়ে যদি রিপ্রেজেন্ট করে ইকুয়েশনটা লিখি, তাহলে ইকুয়েশনটা এইটা দাঁড়ায়, তাহলে এটা যদি অন্য একটা ফোটন যার শক্তি ডাব্লু এর থেকে বেশি, তাহলে সেই যখন শক্তিটা দেয়া হলো বাকি শক্তিটা কি হলো এইচ মিউ 0, এটা ইলেকট্রনটাকে মুক্ত করতে কাজে লেগে গেল, এবং বাকিটা ইলেকট্রনটার গতিশক্তি হয়ে গেল। এই ইকুয়েশনটাই হলো একটা ফটো ইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন যেটা আইনস্টাইন দিয়েছিল। এখন আমরা জানি যে ইলেকট্রনটা যখন বেরোচ্ছে সারফেস থেকে তখন তার যদি গতিশক্তি থাকে, এবং সেই গতিশক্তিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা আগের
ক্লাসে দেখেছিলাম যে এইচ মিউ ইকুয়াল টু এইচ মিউ জিরো প্লাস তার যে গতিশক্তি সেটাকে আমরা স্টপিং পোটেনশিয়াল দিয়ে ডিনোট করতে পারি, ভিএস বা স্টপিং পোটেনশিয়াল। এইটা আর একটা ফর্ম অফ দিস ইকুয়েশন। এখানে ডাব্লুটা হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক, মিউ জিরোটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক, আর ভিএসটা হচ্ছে এটার স্টপিং পোটেনশিয়াল। তো এখান থেকে আমরা এই আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের ইকুয়েশনটা পেলাম। এখন যদি বলে যে স্টপিং পোটেনশিয়ালের সাথে ফ্রিকোয়েন্সি কিভাবে ভ্যারি করে, তাহলে আমরা সেটাকে কিভাবে বের করতে পারি। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা যদি ভিএসকে আলাদা করে নিই বা স্টপিং পোটেনশিয়ালকে যদি আলাদা করি, তাহলে আমাদের এই রকম ইকুয়েশনটা দাঁড়ায়, ভিএস ইকুয়াল টু এইচ মিউ বাই ই মাইনাস এইচ মিউ জিরো বাই ই। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি এটা সেম ফর্ম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে, যেখানে y ইকুয়াল টু mx প্লাস সি। এখন y হচ্ছে এখানে vs, m হচ্ছে h বাই ই, আর c হচ্ছে h মিউ জিরো বাই ই। তো এটাকে যদি আমরা প্লট করি তাহলে আমরা দেখব যে এই রকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, যেটার এক্স অ্যাক্সিস মিউ এবং ওয়াই অ্যাক্সিস ভিএস, এবং যখন মিউ ইকুয়াল টু 0 হয়ে যায় এই পয়েন্টটায়, তখন ভিএস এর ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস এইচ মিউ জিরো বাই ই। এইচ মিউ জিরোটাই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, এটাকে আমরা ডাব্লু বাই ই হিসাবেও লিখতে পারি। এই মিউ জিরো, এই যে পয়েন্টটা যেখান থেকে স্টপিং পোটেনশিয়াল দিতে স্টার্ট করতে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এখন আমরা দেখি যে এই ফটো ইলেকট্রিক এফেক্টকে এই ফোটন থিওরি বা এই যে ইকুয়েশনটা দিয়ে, তো এই যে ইকুয়েশন দিয়ে আমরা এটাকে কিভাবে এক্সপ্লেন করতে পারি। তো প্রথমেই দেখো যে এখানে বলা হয়েছিল যে ফোটো ইলেকট্রন এমিশন হওয়ার জন্য একটি ন্যূনতম কম্পাঙ্ক বা একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির দরকার হয়, যেটাকে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলছিলাম। তো সেটা কেন হয়, তো এখানেই যদি আমরা এই জিনিসটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে দেখতে পাচ্ছি যে এখন এটা যদি ইলেকট্রন হয়, এই ইলেকট্রনটাকে এই পর্যন্ত আনার জন্য একটি মিনিমাম এনার্জির দরকার হয়। তো একটা মিনিমাম ফোটনের দরকার হয়, একটা মিনিমাম এনার্জি সম্পন্ন ফোটনের দরকার হয়, যেটার এনার্জি অ্যাবজর্ব করার পর ওই ইলেকট্রনটা মেটালের ভিতর থেকে এই সারফেসে চলে আসবে, তবে ইলেকট্রনটা ফ্রি হবে। তো সেই পরিমাণ এনার্জি যদি ওই ফোটনটার না থাকে, তাহলে ইলেকট্রনটা এই সারফেসে আসতে পারবে না এবং সেটা ফ্রি হতে পারবে না। এবার ওই ফোটনের এনার্জিটা ডিপেন্ড করে ওই ফোটনটার ফ্রিকোয়েন্সির ওপর। ফ্রিকোয়েন্সি যত বাড়ে ফোটনের এনার্জিও তত বাড়ে। তো সেই জন্য একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি সম্পন্ন ফোটনের দরকার হয় ওই ইলেকট্রনটাকে ফ্রি করার জন্য। তো এই জিনিসটাকে আমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারলাম। এরপর যখন ইন্টেন্সিটি
ফোটনের বাড়িয়ে দেওয়া হয় বা লাইটের ইন্টেন্সিটি যখন বাড়িয়ে দেওয়া হয় তখন নাম্বার অফ ইলেকট্রন এমিশন বেড়ে যায়। কেন কি? তখন কারেন্ট বাড়ে। এখন ইন্টেন্সিটি মানে হচ্ছে কিছু সংখ্যক ফোটন এসে পৌঁছচ্ছে ওই মেটাল সারফেসে। এখন যদি ইন্টেন্সিটি বাড়িয়ে দেওয়া হয় তখন কি হয়? তখন নাম্বার অফ ফোটনটা বেড়ে যায়। নাম্বার অফ ফোটন বেড়ে গেলে তো নাম্বার অফ এমিটেড ইলেকট্রনও বেড়ে যায়। তো সেই জন্যে যেহেতু কারেন্টটা হচ্ছে চার্জ বাই টাইম, সেই জন্য আমরা এখান থেকে বলতে পারি কি ইন্টেন্সিটির সাথে কারেন্ট লিনিয়ারলি বাড়ে। তো এই জিনিসটা আমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারলাম। আর এই যে গ্রাফটা ছিল সেটা তো আমরা প্রথমেই এক্সপ্লেন করেছি এবং এটা আমরা অবজারভেশনাল ফ্যাক্টেও দেখেছিলাম যে এই পয়েন্ট থেকে আমাকে স্টপিং পোটেনশিয়াল দিতে স্টার্ট করতে হচ্ছে। তার মানে এই পয়েন্ট থেকে, এই ফ্রিকোয়েন্সি থেকে ফোটো ইলেকট্রন এমিশন হওয়া স্টার্ট হচ্ছে। তো এই গ্রাফটাও আমরা পেয়েছিলাম। আরও একটি জিনিস উল্লেখ করতে হয় যে এই ডাব্লুটা, এটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, মানে এটা মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ফ্রি এ ইলেকট্রন ফ্রম দ্য মেটাল। তো এই ডাব্লুটা কিন্তু সব মেটালের ক্ষেত্রে সেম হয় না। এই ডাব্লুটা প্রত্যেকটা মেটালের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। এখন এই যে গ্রাফটা আমরা এখান থেকে পাচ্ছি, এই গ্রাফটা আঁকা হয়েছে একটি পার্টিকুলার মেটালের ক্ষেত্রে। এখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যদি আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সিকে যদি বাড়িয়ে দিই বা ফোটনের এনার্জিকে যদি বাড়িয়ে দিই তাহলে এবং কাইনেটিক এনার্জিও বাড়ছে এবং তার সাথে আমাদের স্টপিং পোটেনশিয়ালও বাড়ছে। তো আমরা যদি একটা পার্টিকুলার মেটাল নিই, সেই মেটালের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ওয়ার্ক ফাংশনটা ফিক্সড। এখন ই হচ্ছে এনার্জি অফ দ্য ফোটন। সেই ফোটনের এনার্জিটা যদি বেড়ে যায়, যেহেতু ডাব্লু ফিক্স, তাহলে তখন কি হবে? ওই এনার্জি থেকে ডাব্লু পরিমাণ এনার্জি ইলেকট্রনটাকে ফ্রি করতে কাজে লাগে এবং বাকিটা ইলেকট্রনটার গতিশক্তি হিসাবে থাকে। এখন যেহেতু ডাব্লু ফিক্স, আমি যদি কে আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে ইলেকট্রনটার গতিশক্তিও আস্তে আস্তে বাড়বে এবং গতিশক্তি যদি বাড়ে সেক্ষেত্রে আমাদের স্টপিং পোটেনশিয়ালটাও আস্তে আস্তে বাড়বে। তো এইটা ছিল আরেকটি এক্সপ্লেনেশন। তো এই মোটামুটি এই সকল জিনিস আমরা এখান থেকে এক্সপ্লেন করতে পারলাম। এটাই ছিল ফটো ইলেকট্রিক এফেক্টের মেন ব্যাপার। এবার এই ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে আমরা কয়েকটা নিউমেরিক্যালস আলোচনা করব যাতে আমাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। এই যে দুটো আমরা ক্লাস এখানে করালাম, এটার মূল উদ্দেশ্য ছিল ফটো ইলেকট্রিক এফেক্টকে তোমাদের কাছে সুন্দর করে এক্সপ্লেন করার, এই জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমি কখনোই সাজেস্ট করি না যে তোমরা সবসময় এই ভিডিও দেখে নাও, কিন্তু ভিডিওটা দেখো অ্যাজ এ গাইড হিসাবে, বাট তোমাদের মেন যেটা সোর্স হবে ফর লার্নিং সেটা হচ্ছে তোমাদের বই। বই হচ্ছে মেন সোর্স, ভিডিও দেখো অ্যাজ এ গাইড। শুধুমাত্র ভিডিও দেখে কিন্তু কিছু হবে না, ভিডিওতে অনেক কিছু হয়তো আমরা এক্সপ্লেন করিও না, ঠিক আছে? তো যখন বইটা পড়বে পুঙ্খানুপুঙ্খভাবে সেখান থেকে প্রত্যেকটা জিনিস সেখানে বিবরণ করে সুন্দর করে দেওয়া থাকে, সেইটা মেন সোর্স অফ লার্নিং। তো চলো আমরা কিছু এখান থেকে নিউমেরিক্যালস করে নিই, একটা দুটো নিউমেরিক্যালস, যাতে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি নিউমেরিক্যালসের। কোনো আলোক উৎস থেকে সোডিয়াম ধাতুর উপর আলো আপতিত হলে নিঃসৃত ফোটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হবে 0.73 ইলেকট্রন ভোল্ট। সোডিয়ামের কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন যদি 1.82 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে আপতিত ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্টে কত হবে? আপতিত আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তো এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। ওই ফোটনের এনার্জি বের করতে হবে, যে ফোটনটা পড়ছে তার তরঙ্গদৈর্ঘ্য বা ওয়েভলেন্থ বের করতে হবে। তো আমরা প্রথমেই আমাদের যে ফোটো ইলেকট্রিক এফেক্টের যে ইকুয়েশন ছিল ফার্স্টেই আমরা সেটাকে লিখে নিই। ফার্স্টে ইকুয়েশন ছিল যে H
মিউ এটা হচ্ছে আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি বা এনার্জি। আচ্ছা, এটা হচ্ছে আপতিত ফোটনের এনার্জি এইচ মিউ। আপতিত ফোটনের যে পরিমাণ এনার্জি ছিল তার কিছু পরিমাণ এনার্জি অ্যাজ ওয়ার্ক ফাংশন ওই ইলেকট্রনটাকে মুক্ত করতে লাগে। বাকি অংশটা কি হয়? বাকি অংশটা ওই ফোটনটার গতিশক্তি হিসাবে রয়ে যায়, ই কাইনেটিক বা তার গতিশক্তি। এখন আমাকে এইটাকে যদি আমি শুধুমাত্র ই হিসাবে লিখি, যেটা আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি, তো আমাদের এখানে ডাব্লুটা বলে দিয়েছে। ডাব্লুটা কত বলে দিয়েছে? ডাব্লু বলে দিয়েছে কার্য অপেক্ষক 1.82 ইলেকট্রন ভোল্ট, আর ইলেকট্রনের যে গতিশক্তি সেটা হচ্ছে 0.37 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা পেয়ে যাব ফোটনের শক্তি ইলেকট্রন ভোল্ট এককে। তাহলে ওয়ার্ক ফাংশন হয়ে যাচ্ছে 1.82, আর ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি সেটা হয়ে যাচ্ছে 0.73। তাহলে এই দুটোকে যোগ করলে হয় 3 আর 2 5, 8 আর 7 15, 5 হাতে 1, 1 আর 1 2, 2.55 ইলেকট্রন ভোল্ট। এটা হয়ে যাচ্ছে আপতিত ফোটনের এনার্জি ইলেকট্রন ভোল্ট এককে। এবার আমাকে বের করতে হবে কি? আপতিত যে আলোটি রয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। আমরা তো এইচ মিউ ইকুয়াল টু এইটা আমরা এখান থেকে লিখতে পারি জাস্ট। তো এইচ মিউ ইকুয়াল টু, আমরা এইটাকে এই ফরম্যাটেও লিখতে পারি, মিউ মানে সি বাই ল্যামডা ইকুয়াল টু, আমরা কি পেয়েছিলাম 2.55 ইলেকট্রন ভোল্ট। এখন এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইটের ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছে, সি এর ভ্যালু আমরা জানি, আর ল্যামডার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। এখন দেখা যাচ্ছে কি এখানে এইচ এর ভ্যালুটা সিজিএস ইউনিটে দেওয়া আছে, ইলেকট্রন ভোল্টটাও সিজিএস ইউনিটে দেওয়া আছে। এবার আমাদের কনভার্সন ফর্মুলা, এটা আমাদেরকে জানতে হবে যে 10⁻7 আর্গ ইআরজি ইকুয়াল টু 1 জুল। আর্গ হচ্ছে এনার্জির সিজিএস ইউনিট, জুল হচ্ছে এনার্জির এসআই ইউনিট। তাহলে যখন এইচটাকে এসআইতে কনভার্ট করব তখন কি হবে? 6.63 ইন্টু 10⁻34 হয়ে যাবে। এটাকে 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো এইটাকে। এটা হয়ে গেল এইচ এর ভ্যালু। সি এর ভ্যালু আমরা জানি, দ্য স্পিড অফ লাইট 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যামডা উই হ্যাভ টু ফাইন্ড, আমাদেরকে বের করতে হবে। এইটা কার সমান? 2.55 ইলেকট্রন ভোল্ট, এবং একটা 1 ইলেকট্রন ভোল্ট, এই জিনিসটা যদি এটাকে আমরা এসআই ইউনিটেতে লিখি, এটা হয় 1.6 ইন্টু 10⁻19 জুল। তাহলে এত ইলেকট্রন ভোল্ট, এটাকে যদি আমরা জুলে কনভার্ট করে নিই, এটার সাথে মাল্টিপ্লাই করতে হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻19। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে এখান থেকে আমরা দেখতে পাবো ল্যামডার ভ্যালু বেরোয় 6.63 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 2.55 ইন্টু 1.6 ইন্টু 10⁻19।
তো এই যদি ক্যালকুলেশনটা আমরা করি তাহলে আমাদের ল্যামডার ভ্যালু মিটার ইউনিটেতে বেরোবে বা এসআই ইউনিটেতে বেরোবে। এটা করলে কত হয়, এটা প্রত্যেককেই করতে হবে। আচ্ছা, এই 10⁻⁻19 যদি উপরে উঠে যায় এটা প্লাস হয়ে যাবে, তাহলে 19 প্লাস 8 হয়ে যাচ্ছে 27, আর এইদিকে হয়ে যাচ্ছে 34, 10⁻⁻7, তাহলে এইদিকে চলে গেল 10⁻⁻7 ইন্টু 6.63 ইন্টু 3 ডিভাইডেড বাই 2.55 ইন্টু 1.6। এটাকে ক্যালকুলেটর ইউজ করে আমরা বের করে নেব। সেটা করলে দাঁড়ায় 4.87। এটা আসছে মিটারে। এখন তাহলে আমরা ল্যামডার ভ্যালুটা পেয়ে গেলাম মিটার ইউনিটে। এখন এটাকে যদি আমাদেরকে অ্যামস্ট্রং ইউনিটেতে বের করতে হয় তখন আমরা কি করতে পারি, বা এটাকে আমরা এরমভাবেও লিখতে পারি যে 487 ন্যানোমিটার হলো, আমরা এটাকে লিখে দিতে পারি 487 ন্যানোমিটার ইজ দ্য ভ্যালু অফ ল্যামডা। তাহলে এইটা একটা আনসার আমাদের বেরোলো, আর একটা আনসার বেরিয়েছিল। তো এরম ধরনেরই ছোট ছোট অঙ্ক আমাদেরকে দেবে করতে। যে বইটা আমি সবসময় সাজেস্ট করি ক্লাস 11-12 ফিজিক্স পড়ার জন্য, সেটা হচ্ছে যদি ইংলিশে পড়তে চাও দুটো বই, একটি এসএলআরোরা ফর সিবিএসসি, আর একটা খুব ভালো বই রেফারেন্স হিসাবে সেটা হচ্ছে এইচসি ভার্মা। যদি তোমরা বাংলায় পড়ো তাহলে দেখবে অ্যালাইড পাবলিশিং সিন্ডিকেটের দত্তপালের যে বইটা আছে সেটা থেকে থিওরি পড়ো, ছায়া প্রকাশনীর নিউমেরিক্যাল বা কোশ্চেন আনসার সলভ করো। তো ইংলিশে পড়লে ওই দুটো বই, বাংলায় পড়লে এই দুটো বই সব থেকে ভালো। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি, এবং আরও ভালো করে যদি বুঝতে হয় প্রথমেই বইটাকে ভালো করে পড়ো। ভিডিওটা অ্যাজ এ গাইড হিসাবে থাক, বইটাকে যদি ভালো করে পড়ো আশা করি সমস্ত জিনিসটাই তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।